ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাপড়া। এই চ্যানেলটিতে ছাত্রছাত্রীদের জন্য সোশ্যাল সায়েন্স বা আর্টস গ্রুপ পড়ানো হয়। আজকে আমরা পড়াবো ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের চ্যাপ্টার 5 অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগের কিছু অংশ। আগের ভিডিওগুলোতে আমি পার্ট 1 আর পার্ট 2 ভিডিওতে এই চ্যাপ্টারের কিছু অংশ পড়েছি। আজকে হচ্ছে পার্ট 3 ভিডিও পার্ট 3। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ। চ্যাপ্টারটা একবার দেখে নাও, বিকল্প চিন্তা ও উদ্যোগ, পঞ্চম অধ্যায়। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ। বাংলায় কারিগরি শিক্ষার কেন প্রয়োজন হয়েছিল? ইংরেজ শাসনকালে বিভিন্ন কারণে জমি জরিপ দরকারি হয়ে উঠেছিল। তাই ইংরেজ কর্মচারীদের পাশে দেশীয় কর্মচারীর প্রয়োজন হয়েছিল। তাছাড়া পথঘাট সেতু তৈরির জন্য দক্ষ কারিগরের প্রয়োজন ছিল। খনি শিল্প রেলপথ গড়ে তোলার জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছিল। এসব কারণে বাংলায় কারিগরি শিক্ষার প্রয়োজন হয়েছিল। এবার আসি কয়েকটি উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজের নাম। তখন রুরকিতে টমসন ইঞ্জিনিয়ারিং কলেজ, কলকাতায় ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, পুনায় পুনা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদ, এটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন আসে অনেক সময় যে জাতীয় শিক্ষা পরিষদ সম্বন্ধে লেখো বা টিকা লেখো, এর কার্যকলাপ কী ছিল, এই কোশ্চেনগুলো 4 মার্কসে আসতে পারে। তো দেখো, প্রথমেই জানতে হবে কোন পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। দেখো, লর্ড কার্জনের শাসনকালে বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয়। এই বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং কলেজ অনুমোদনে সরকারের নিয়ন্ত্রণ বাড়ে। আগে সরকারি নিয়ন্ত্রণ ছিল ঠিক কথাই, কিন্তু এই সরকারি নিয়ন্ত্রণ বাড়ে। সরকারি অনুদানে তখন কঠোরতা দেখা দেয়। লর্ড কার্জনের আমলে সরকারি অনুদানে কঠোরতা শুরু হয়। তাছাড়াও লর্ড কার্জন জানো বঙ্গভঙ্গের জন্য দায়ী, এবং লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময়। জাতীয়তাবাদী নেতারা তখন ক্ষুব্ধ হয়ে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু করেছিলেন। বুঝতে পারছো তো? এক হচ্ছে বঙ্গভঙ্গ হলো, তারপরে নেতারা ক্ষুব্ধ হয়ে তখন স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু করলেন। এর ফলে কি হলো, ছাত্রছাত্রীরা সরকারি প্রতিষ্ঠান বর্জন করলো। এবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করলে তারা কোথায় পড়াশুনো করবে? তাই জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মানে কলেজ স্কুল এগুলো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল বহিষ্কৃত ছাত্রদের জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই পরিপ্রেক্ষিতেই জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। তাহলে বুঝতেই পারলে কখন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। সালটা মনে রেখো, কোশ্চেন আসতে পারে শর্ট কোশ্চেনে। জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? তো 1906 খ্রিস্টাব্দে। মনে রাখা সহজ, কারণ বঙ্গভঙ্গ হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। তার পরের বছরই জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এই জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী ছিল আমরা একটু দেখে নিই। জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাদান করা, ছাত্রছাত্রীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা, নৈতিকতা শিক্ষাদান করা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো প্রভৃতি।
এইগুলো ছিল উদ্দেশ্য। ঠিক আছে, শুধু কারিগরি শিক্ষাদান করাই নয়, নৈতিকতার শিক্ষাদান করা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো, এগুলোও উদ্দেশ্য ছিল। আর প্রসন্নকুমার ঠাকুর প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন। এই জাতীয় শিক্ষা পরিষদের লক্ষ্য ছিল বিদেশি নিয়ন্ত্রণমুক্ত শিক্ষার প্রচলন করা। এবার দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হওয়ার পরপরই এটা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল, আর একটা হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। প্রথমে দুভাগে ভাগ হয়ে গেল। এদিকে কয়েকজন ছিলেন আর কয়েকজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, আর ওদিকেও কয়েকজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। এবার 1910 খ্রিস্টাব্দে এই দুটি কলেজ আবার মিলিত হয়ে যায় এবং তৈরি হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ ও টেকনিক্যাল স্কুল। তারপর 1928 খ্রিস্টাব্দে এটিরই নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি। 1955 খ্রিস্টাব্দে এই কলেজটি পরিণত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিভাবে এসেছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা আমরা এর থেকে জানতে পারি। এবার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্বন্ধে আমরা একটু জেনে নেব। অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুলের অধ্যক্ষ ছিলেন, আর প্রমথনাথ বসু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের অধ্যক্ষ ছিলেন। ডক্টর নীলরতন সরকার তিনি এই ইনস্টিটিউটের সম্পাদক ছিলেন, আর তারকনাথ পালিকের উদ্যোগে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। পাঠ্যক্রম কী ছিল? পাঠ্যক্রমটা দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে দু ধরনের পাঠ্যক্রম চালু হয়। একটা হচ্ছে 3 বছরের ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে 4 বছরের সেকেন্ডারি। এই দুটি পাঠ্যক্রম চালু হয়। এইখানে পদার্থবিদ্যা, এই যে 3 বছরের যে ইন্টারমিডিয়েট, সেখানে ছাত্রদের পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ইংরেজি এগুলো চর্চা করা হতো। আর 4 বছরের যে শিক্ষার্থীদের 4 বছরের যে পাঠ্যক্রম ছিল, সেখানে বৈদ্যুতিন, যন্ত্রবিজ্ঞান, ফলিত রসায়ন, ভূবিদ্যা চর্চা এগুলি শিক্ষাদান করা হতো। তো অর্থ সংকট, ছাত্র সমস্যা এসবের কারণে দুটি কলেজ একসাথে মিশে যায়। তাহলে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং আরেকটা আমরা একটু আগেই পড়লাম, কি বলো তো, আমরা একটু আগেই পড়লাম বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল, এই দুটি ইনস্টিটিউট একসাথে মিশে যায় 1910 সালে এবং বেঙ্গল ন্যাশনাল কলেজ ও টেকনিক্যাল স্কুলে পরিণত হয়। দেখো, যখন এই অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানের ছাত্র সংখ্যা বাড়তে থাকে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে ছাত্র সংখ্যা বাড়তে থাকে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোয় একটু সমস্যা ছিল, যেমন ছাত্রাবাস ছিল না, শ্রেণীকক্ষ, কর্মশালা যথেষ্ট ছিল না। ফলে কি হলো না, কলকাতা পৌরসভার কাছ থেকে যাদবপুরে 100 বিঘা জমি ইজারা নেওয়া হয়, আর তখন অরবিন্দ ভবনের নির্মাণ শুরু হয়। এখানেই কলেজটি চলে আসে এবং নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। পরে কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপ লাভ করে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিণত হয় 1955 খ্রিস্টাব্দে। এখানে দেখো, একটু সমালোচিত হয়েছিল কলেজটি, কারণ বিনয় কুমার সরকার এই প্রতিষ্ঠানকে মিষ্টি তৈরির কারখানা বলেছিলেন আর কি। কিন্তু তবুও এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রশংসা করে। বাংলার মাতৃভাষার মাধ্যমে কারিগরি শিক্ষার প্রসার ঘটায় এই প্রতিষ্ঠান, ফলে এর নাম বিশেষ উল্লেখযোগ্য। আজকে আমরা এটুকুনি পড়লাম। পরের বাকি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে পরের অংশে, ভিডিওর পরের অংশে, পার্ট 4-এ। তোমরা এটা ভালো করে পড়ো, তারপরে আমি তোমাদের শর্ট কোশ্চেন আর 2 মার্কসের কোশ্চেন, 1 মার্কসের কোশ্চেন, 4 মার্কস, 8 মার্কস সব আলোচনা করে দেব, সব কোশ্চেন দিয়েও দেব। আজকে পর্যন্ত এইটুকুনি থাক।
ভিডিওটি লাইক করো, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো।